মোবাইলটা খারাপ, এটার প্রটেকশন কি? তাহলে আমরা যারা কিনলাম প্রোডাক্টটা, তাহলে কি হবে? কার কাছে যাব আমরা? এটা বিচার। আমাজনের তো অফিস নেই, ফ্লিপকার্টের অফিস নেই আগরতলাতে, তাহলে আমরা কি করব? এই জন্যই 2019 অ্যাক্ট করা হয়েছে। এতে বলা হয়েছে যারা যেখানে বসে সেখানে বসে ব্যবসা করবে, যেখানে তার প্রোডাক্ট বিক্রি হবে সেখানে তার একটা মার্কেটিং এজেন্ট থাকতে হবে, এবং কোনো রকম ডিফেক্ট, কোনো রকম সার্ভিস ডেফিসিয়েন্সি থাকলে ওইখানে ভোক্তা আদালতে এটা নালিশ করা যাবে, এবং কম্পেনসেশন যদি কোর্ট যদি মনে করে যে না, এটা দোষ আমাদেরই ডেফিসিয়েন্ট ইন প্রোভাইডিং প্রপার সার্ভিস টু টেক কেয়ার অফ প্রপার সার্ভিস, তাহলে কম্পেনসেশন দিতে পারে। এরকম অনেক কিছু। এই জন্যই আইনের প্রয়োগ আপনারা অবশ্যই করবেন। কোনো ভোক্তা আদালতে যাওয়ার জন্য কোনো পয়সা খরচা হয় না। আপনি বাড়ি বসে, এখন এমন সিস্টেম হয়েছে, আমাদের স্টেট কমিশন এবং ডিস্ট্রিক্ট কমিশনেরও প্রেসিডেন্ট এখানে আছেন, গভর্নমেন্ট এমন ব্যবস্থা করে দিয়েছে, আপনি ঘরে বসে আপনার নালিশ, আপনার যেটা গ্রিভেন্স, আপনি এটা কমিশনে, আপনি ইলেকট্রনিক ওয়েতে, আপনি মেইলে আপনি আপনার সমস্ত কিছু পাঠিয়ে দিতে পারেন, এবং আপনি বাড়িতে বসে আপনি আর্গুই করতে পারবেন, আপনার বক্তব্য আপনি পেশ করতে পারবেন। তার জন্য আপনাকে আদালতে আসতে হবে না, আপনি ঘরে বসেই করতে পারেন। আপনারা এই সুযোগগুলো গভর্নমেন্ট দিয়েছে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, করুন। আমরা করছি ক্লাব, বিভিন্ন কলেজে কনজিউমার্স ক্লাব করেছি। কেন? ছোটবেলা থেকে গড়ে উঠুক, ছোটবেলা থেকে সচেতনতা, কনসিয়াসনেস গড়ে উঠুক, যাতে আমাদের আসছে প্রজন্ম এবং আমাদের যে অতীতের যারা এখন বয়স হয়ে গেছে, তারা এতটা ওয়াকিবহল না হলেও ওই যে আমাদের ক্লাব মেম্বার্সরা, তারা ওদেরকে কনসিয়াসনেস ডেভেলপ করবে। তাদের মধ্যে এটা হয়েছে, ধরুন এখানে বিভিন্ন স্মার্ট বাজার, বিশাল, আরও অনেক কিছু আছে, অনেক দোকান আছে বা মল হয়েছে, দেখবেন এরা প্যাকেট দেয়, বিশাল প্যাকেট দেবে, আপনার থেকে আবার পয়সাও নেবে, তা হবে না। বিশাল কেন হবে না? আইন বলছে এটা ইট ইজ এ কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ ইউর প্রোডাক্ট, অফ ইউর শপ, মল। তুমি তাহলে তুমি যদি নামই লিখে দাও, পয়সা নিতে পারবে না প্যাকেটের জন্য। এরকম বহু কেস হয়েছে, তারা বিশালের প্যাকেট দিয়েছে কিন্তু পয়সা নিয়েছে 2 টাকা 5 টাকা করে পয়সা নিয়েছে, এবং 2 টাকার জন্য আমরা 2000 টাকা পর্যন্ত ফাইন করেছি, 5000ও ফাইন করেছি। 2 টাকার প্যাকেট কিনেছে, ভোক্তা বলছে যে ইট ইজ এ কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, তুমি নিতে পারো না, ইনস্পাইট অফ দ্যাট নিয়েছে, আমরা তাকে কম্পেনসেশন দিতে বাধ্য করেছি। এমন অনেক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। সুতরাং আপনারা ঘরে বসেই সব কিছুর সমাধান হয়ে যাবে, এতে কোনো আপনাদের পয়সা লাগবে না। আমাদের যে অফিস আছে, অফিস আপনাদের গাইড করবে। আমি আরও 2-1টা এক্সাম্পল, খুব মজা লাগবে, আপনারা বুঝবেন কিভাবে বাস্তবে কিভাবে আইনটা প্রণয়ন হচ্ছে। বইয়ে লেখা তো আছে, কিন্তু বাস্তবে প্রণয়ন কিভাবে হচ্ছে। কয়েকদিন আগে আমি একটা কেস শুনছিলাম, গো এয়ারলাইন্স, আপনারা সবাই শুনেছেন, গো এয়ার। আমাদের একজন আগরতলাবাসী আন্দামান যাবেন, গো এয়ারে টিকিট কেটেছেন 7,275 টাকা দিয়ে, আগরতলা টু আন্দামান। 5 দিন আগে, ধরুন যেদিন ওনার ট্রাভেলিং ডেট, সেই ট্রাভেলিং ডেটের 5 দিন আগে গো এয়ার থেকে একটা মেসেজ আসলো, ওনাকে বলা হয়েছে যে ফ্লাইট ক্যান্সেল। তাহলে আমার তো সব হোটেল বুক, সব বুক, তাহলে কি যাওয়া যাবে না? তাহলে তো
আমি যে হোটেল বুক করলাম 1000 টাকা দিয়ে, আমার ওইখানে আবার রিটার্ন টিকিট সব নষ্ট হয়ে যাবে। তো ভদ্রলোক 5 দিন এই মেসেজটা পেয়ে, মেইলটা পেয়ে 27,729 টাকা না 30 টাকা দিয়ে টিকিটটা আবার কিনলেন, আন্দামানের টিকিটটা। উনি আন্দামান গেলেন, ঘুরে আসলেন, আগরতলায় এসে উনি ক্লেম করলেন, তোমরা আমাকে টাকাটা দাও, ডিফারেন্স অফ মানি দাও। বললে না, এটা দেওয়া যাবে না, এটা সার্টেন রিজন, এটা আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। এটাকে বলে একটা ওয়ার্ড আছে আমাদের লিগেল টার্ম, ফোর্স মেজার। বলছে ফোর্স মেজারে আমাদের যে ক্লজ আছে এটাতে আমরা দিতে বাধ্য হই। তো উনি কেস করেছে। তো আমরা প্রেসিডেন্ট, আমরা স্টেট কমিশন যখন এটা বিচার করি, রেগুলেশন, এয়ার এভিয়েশন রেগুলেশন আছে, এটাতে বলা আছে 2 সপ্তাহ আগে ক্যান্সেলেশন করলে ফ্লাইট জানাতে হবে, 2 সপ্তাহ পরে করলে কম্পেনসেশন দিতে হবে। তো 2 সপ্তাহ 5 দিন আগে করেছে, ওনারা বলছে দেবে না, যার জন্য আমরা অর্ডার দিয়েছি ওই 27,000 মাইনাস 7,000 এই টাকাটা ওনারা রিফান্ড করে দিয়েছিলেন, কিন্তু ডিফারেন্স অফ অ্যামাউন্ট আমরা অর্ডার দিয়েছি, তুমি ওই ডিফারেন্স অফ মানি তুমি এটা ফেরত দাও। তো ফেরত দিয়েছে। তার সাথে কেন এই যে ওনাকে বাধ্য করলো আদালতে আসার জন্য, ভোক্তা আদালতে আসার জন্য, তার জন্য আমরা 25,000 আমরা কম্পেনসেশন দিয়েছি, কস্ট দিয়েছি। তো এইভাবে এইগুলো বিচার হয়। আরেকটা ঘটনা বলছি, ওই আমরা এয়ারপোর্টে যখন যাই তখন ট্রেতে করে সমস্ত কিছু রাখতে হয় তো এক্সরে মেশিনে দেওয়ার জন্য। তো সেরকম সবই রাখলো একজন ভদ্রলোক। তো যখন নাকি ট্রে থেকে বেরিয়ে আসলো, এক্সরে মেশিন থেকে বেরিয়ে আসলো, সবগুলো ড্যামেজড, সবগুলো প্রোডাক্ট, ইভেন পার্সেও মানে টাকাগুলো নষ্ট হয়ে গেছে। পার্সের ভেতর প্রায় 7-8 হাজার টাকা ছিল, এগুলো ড্যামেজ নষ্ট হয়ে গেছে, চালান ছিঁড়ে ফিরে গেছে, মোবাইলটা পুরো ড্যামেজ হয়ে গেছে, আরও কী কী প্রোডাক্ট ছিল প্রায় 30-35 হাজার টাকার দিয়ে নষ্ট হয়ে গেছে। উনি বলে নেই তাহলে আমার কী হবে? তো এয়ারপোর্টে উনি তো চলে গেলেন, ঘুরে টুরে এসে এয়ারপোর্টের কাছে উনি এটা দামগুলো চাইলে, বলি তোমার এয়ারপোর্টে আমাদের এই আগরতলা এয়ারপোর্ট। তো বলছে যে না না, আগরতলা এয়ারপোর্ট না, বাইরের কোনো একটা এয়ারপোর্ট, আমি নামটা বলছি না। তারপরে উনি এখানে এসে কেস করলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এগেনস্টে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বললেন আমরা কি করবো, এটা তো সিআইএসএফ এর আন্ডারে এক্সরে মেশিন, এটা তো আমরা চালাই না। তো আমরা বিচার করতে বসে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে না, এয়ারপোর্ট অথরিটির কমপ্লেক্সে এক্সরে মেশিন বসিয়েছে, ঠিকভাবে চলছে কিনা এটা দেখার দায়িত্ব তোমার। সুতরাং তুমি যেহেতু এটা ঠিকভাবে সার্ভিস প্রোভাইড করতে পারোনি, তুমি কম্পেনসেশন দিতে বাধ্য, ইনক্লুডিং দি কস্ট অফ দি প্রোডাক্টস, এবং যাই নষ্ট হয়েছে। সুতরাং এইভাবে, এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটাকে কম্পেনসেশন দিতে বাধ্য হয়েছে। আমরা কস্ট ইম্পোজ করেছি এবং প্রোডাক্ট কস্ট দিতে হয়েছে পুরোপুরি 5,000 টাকা আমরা কম্পেনসেশন কস্ট বসিয়েছি। তো এরকমভাবে জিনিসগুলো হচ্ছে নিত্য নৈমিক আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, প্রত্যেকটা সার্ভিস, প্রত্যেকটা। তো এখন বলতে হবে তাহলে আমি যদি কোনো জিনিস বিজনেসের জন্য নিয়ে আসি, আই উইল রিসেল ইট, আমি এখান থেকে জিনিসটা আনলাম, একটা জিনিস প্রোডাক্ট, আমি এটাকে রিসেল করবো, আমি এটা ব্যবসা করব। উনি আবার কনজিউমার না, উনি কনজিউমারের আওতায় পড়বেন না। যেমন একটা টিভি শোরুম, উনি তো টিভিটা কোম্পানি থেকে কিনে আনছেন, ওনার টিভি যদি নষ্ট উনি দেখে যখন আসলো, উনি কিন্তু এটার মধ্যে এই আওতায় পারবেন না, কারণ উনি বিজনেস করার জন্য এটা নিয়ে এসেছেন, উনি ওনার নিজস্ব ইউজের জন্য নিয়ে আসেন। যার জন্য উনি কনজিউমার ডেফিনেশনের আওতায়, উনি ভোক্তা নন। ভোক্তা নিজের জন্য নিজে ইউজ করতে হবে,
বা নিজের জন্য নিজের ব্যবসা করতে হবে, তাহলে উনি ভোক্তা। আমি একটা গাড়ি কিনলাম আমার লাইভলিহুডের জন্য, আমি গাড়িটা কিনে আমি রিসেল করার জন্য কিনিনি, আমি গাড়িটা নিজে চালাই, নিজে ব্যবসা করি, উনি ভোক্তা। এখন যদি গাড়িটা ডেলিভারি নেওয়ার পর গাড়িটা নষ্ট হয়, কোম্পানির দায়িত্ব গাড়িটাকে আবার রিপ্লেস করে দেওয়া এবং কম্পেনসেশন দেওয়া। যদি না দেয় তাহলে ভোক্তা আদালত দেখবে এই জিনিসগুলো। এরকম অনেক জিনিস আছে, শুধু খেয়াল রাখতে হবে আমরা যে সমস্ত সার্ভিস নিচ্ছি কারোর কাছ থেকে, যে সমস্ত প্রোডাক্ট ইউজ করছি কারোর কাছ থেকে, সেই প্রোডাক্টগুলো যদি কোনো রকম ডিফেক্টস বা কোনো রকম সার্ভিস প্রোভাইডার যদি কোনো রকম ডেফিসিয়েন্ট সার্ভিস দেয়, যতটুকু দেওয়ার দরকার ততটুকু যদি না দেয়, তাহলেই কনজিউমার প্রোটেকশনের আন্ডারে আপনারা প্রোটেক্টেড আন্ডার কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। একটু খেয়াল রাখবেন, এখানে সবাই ইন্স্যুরেন্স করেন, ইন্স্যুরেন্সের অনেক হিডেন পলিসি থাকে, এগুলোকে খুব নজর দিতে হবে। দেখবেন ওই দিন আমি একটা কেস করলাম, আমার মেম্বার্সরাও আছে এখানে, যে একটা প্রোডাক্ট এরা সেল করেছে, প্রোডাক্টের নাম হচ্ছে ইন্স্যুরেন্সের প্রোডাক্ট, একটা পলিসি নীল ডেপ্রিসিয়েশন পলিসি। নীল ডেপ্রিসিয়েশন পলিসি হচ্ছে গাড়িটা যদি কোনোভাবে ড্যামেজ হয় 1 বছরের মধ্যে, তো ওরা ডেপ্রিসিয়েশন কাউন্ট করবে না। যা মানে যদি আমি 50,000 টাকা খরচ হয় গাড়িটা ঠিক করতে, 50,000 দিয়ে এরা ইন্স্যুরেন্স কোম্পানি। তো এরকম দুবার এক ভদ্রলোকের দুবার গাড়িটা ড্যামেজ হয়েছে কোনোভাবে একটা অ্যাক্সিডেন্টে, দুবার নীল ডেপ্রিসিয়েশনে ওনার যত টাকা বিল করেছে, ভাউচার দিয়েছে, তত টাকাই ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে। উনি এত আনফর্চুনেট, থার্ড টাইম আবার অ্যাক্সিডেন্ট করেছে একই বছরে, সেম ইয়ার। ওই ক্লেমটা যখন রেজ করে, তখন ইন্স্যুরেন্স কোম্পানি বলে না, থার্ড টাইম তুমি নীল ডেপ্রিসিয়েশন পাবে না। তো কেন পাবো না? পলিসিতে আমার যে পলিসি দেওয়া আছে, পলিসিতেও তো লেখা নেই, উনি বলছে। তো বলে না, এটা আমাদের আরেকটা জায়গায় লেখা আছে, রেগুলেশনে লেখা আছে। তো কেস যখন হলো, আমাদের আদালতে যখন আসলো, আমরা বললাম যে না, তুমি ওইটা হিডেন রেখেছো, তুমি তো এটা ডিক্লেয়ার করো, থার্ড টাইম নীল ডেপ্রিসিয়েশন ক্লেম করা যাবে না। কাজে তুমি থার্ড টাইম, যেহেতু তুমি এটা বলোনি, ডিক্লেয়ার করোনি পলিসিতে, আমি ওয়াকিবহাল না, কাজে তোমার ওই যে অ্যামাউন্টের ক্লেম করেছে সেই অ্যামাউন্ট তোমাকে দিতে হবে। এরকম ইন্স্যুরেন্স এমন অনেক ঘটনা আছে, আপনাদের সবার নজর রাখতে হবে যাতে ঠিকঠাকভাবে হয়। ইন্স্যুরেন্সের পলিসিগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ঠিকভাবে দেখে নেবেন, বুঝে নেবেন, কারণ অনেকে মিসলিড করে, আমিও এবং মিসলিড হয়েছি। কাজে এগুলোকে বিভিন্নভাবে নজর দিতে হবে। এখানে আমি অনেক কিছু বলা হয়েছে, অনেক কেস ইনস্টেন্স আছে, সময় মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিপার্টমেন্টের মন্ত্রী বসে আছেন, কোনো সময় যে কোনো অনুষ্ঠানে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি সবাইকে নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শোনার জন্য পেশেন্টলি আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Belai-belai Hello Nangkukmani Koklam Sawi Khanarkha Tiri Dipandani Narwai Hasu Tiri Haste Tripurari High Court ni Judge Parambaran Buchan Orindom Lochai। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী বন্দ্যোপাধ্যায়কে। সবাইকে নমস্কার। খাদ্য জনসংবরণ দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান অনেকগুলো কর্মসূচিকে একসঙ্গে একত্রিত করে আমরা আজকের এই কর্মসূচি পালন করছি এবং আয়োজন করা হয়েছে।
অনেক আগেই করার কথা ছিল। বন্যা পরবর্তী পরিস্থিতি এবং আমাদের সকলের মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মব্যস্ততা, তাই আমরা আগেই কর্মসূচিটা করতে পারিনি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় প্রদান করেছেন এবং আপনাদের সবাইকে সাক্ষী রেখে এই অনুষ্ঠান আমরা আজকে পালন করছি। যারা মঞ্চে উপস্থিত আছেন, অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি, রাজ্যের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আছেন, আমার পূর্ববর্তী বক্তা ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এবং আমাদের যে ভোক্তা আদালত স্টেট ফোরামের যিনি প্রেসিডেন্ট জাস্টিস অরিন্দম লোধ মহোদয়, বিধায়ক এবং আগরতলা পৌর নিগমের মেয়র সম্মানিত দীপক মজুমদার মহোদয়, স্পেশাল সেক্রেটারি ফুড রেবেল হেমেন্দ্র কুমার এবং ডাইরেক্টর ফুড নির্মল অধিকারী মহোদয়, খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা যারা আমার সামনে আছেন, এসডিএমরা যারা এসছেন, আমার দূর দূরান্ত থেকে রেশন ডিলাররা যারা গণবন্টন ব্যবস্থার স্তম্ভ হিসেবে কাজ করেন এবং আমার প্রিয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের এই অনুষ্ঠান মঞ্চে থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন এবং বেশ কিছু আমাদের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিগুলো আপনাদেরকে সাক্ষী রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিছু জিনিসও সেখানে বিলি করা হবে। স্বাভাবিকভাবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে যারা আমাকে একবার দেখাবেন, হাত উঠান, রেশন ডিলার কারা কারা আছে। একটা ভারী মাত্রায় রেশন ডিলার আপনারা এসছে। আপনাদের রেশন শপে চিনি পৌঁছেছে? চিনি পৌঁছেছে? কারা কারা হাত তুলবেন? একটা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ছিল, মডেল কোড অফ কন্ডাক্ট প্রায় 3 মাস 3.5 মাস সেখানে লাগু ছিল। পরবর্তী সময় আমাদের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জেপিডিএস আইটেম চিনি একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সময় মতো সেখানে টেন্ডার করতে পারি না। মডেল কোড অফ কন্ডাক্টে টেন্ডার করা যায় না। তারপরেও আমরা অতি দ্রুত গতিতে টেন্ডার ফাইনাল করেছি এবং 2 মাস 3 মাসের মতো চিনি মানুষ পায়নি। দপ্তর থেকে সেখানে প্রেস রিলিজের মাধ্যমে বলা হয়েছে রাজ্যের জনগণকে যে আমরা একসঙ্গে ত্রিপুরা রাজ্যে চিনি প্রদান করব এবং সেটা শুরু হয়ে গেছে প্রদান করা। আপনাদের সকলের প্রদান করা শুরু হয়েছে? রেশন ডিলাররা চিনি প্রদান শুরু হয়েছে তো? তার বাইরে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী গত বিধানসভা অধিবেশনের শেষ দিনে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা রাজ্যে, সকলের জন্য, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা হননি, সকলের জন্য সারা রাজ্যে 2 মাসে চাল 10 কেজি করে সেখানে এক্সট্রা ঘোষণা দিয়েছে। যেটা আমরা পাচ্ছি তার বাইরে আরো 10 কেজি করে চাল সেখানে ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে গত লাস্ট ক্যাবিনেটে আমাদের প্রস্তাব যখন আমরা দিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে, যেটা ত্রিপুরা রাজ্যে কোনোদিন হয়নি, এই দুর্গা উৎসবের মরশুমে সকলকে পূজার উপহার হিসাবে আমরা রাজ্য সরকারের তরফ থেকে, খাদ্য দপ্তরের তরফ থেকে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং আমাদের 500 গ্রাম সুজি সেটা আমরা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে। এতদিন আমাদের এই পূজার সময় আমরা প্রদান করতাম, কিন্তু সাবসিডাইজ রেটে আমরা প্রদান করতাম, টাকা নিয়ে আমরা প্রদান করতাম। কিন্তু যখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি বললাম যে আমাদের
এই পূজার মরশুমে আমাদের মানুষকে একটা উপহার দিতে চাই। আমাকে জিজ্ঞাসা করলেন কত টাকা খরচ হতে পারে। যখন বললাম যে 6,84,00,000 টাকা সেখানে খরচ হবে, উনি পরিষ্কার ভাষায় বললেন মানুষকে দেওয়া উচিত, মানুষকে দিতে হবে। তাই আমি খাদ্য দপ্তরের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে, ক্যাবিনেটের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা একটা সিদ্ধান্ত আমরা প্রদান করতে পেরেছি প্রতিটা মানুষের জন্য এই পূজার মরশুমে, যাতে করে প্রতিটা ঘরে আমরা রাজ্য সরকারের তরফ থেকে একটা উপহার সেখানে পাঠিয়ে দিতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেই কাজটা করব। এবং অক্টোবর মাস, এই যে বিনামূল্যে যে জিনিসপত্র পাওয়ার যে সময়, সেটা হচ্ছে অক্টোবর মাসের সম্পূর্ণ মাস আপনারা সেটা পাবেন বন্ধুরা। কিন্তু দেখলাম খবরের কাগজে গতকাল কোনো রাজনৈতিক দল বলছে যে আমরা নাকি এটা দিয়ে সম্পূর্ণ মানুষকে টুপি পরিয়েছি। ভাষাটা আপনারা ভাবুন, যে টুপি পরিয়েছে রাজ্য সরকার মানুষকে। যারা ডিলার ভাইয়েরা এখানে আছেন, সারা বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন, বিগত দিনে এমন কোন সিদ্ধান্ত কোন রাজ্য সরকার গ্রহণ করেছে? শারদ উৎসবের প্রাককালে বিনামূল্যে মানুষকে জিনিস প্রদান করার কোন সরকার সেখানে সাহস দেখাতে পারেনি বা মানসিকতা দেখাতে পারেনি। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ক্যাবিনেট, আমাদের সেই মানসিকতা রয়েছে, আমাদের সেই সাহস রয়েছে মানুষকে পাশে থেকে বিপদে পাশে সহযোগিতা করার। আজকে তার জন্য আমরা এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আসলে কি সহ্য হচ্ছে না, একটা জ্বলন, একটা হিংসা যে সরকার দিয়ে দিচ্ছে, মানুষের প্রতি বাড়িতে পৌঁছে গেছে এই সিদ্ধান্তের ফলে, প্রতি ঘরে পৌঁছে গেছে পুজোর এই মরশুমে। তাই তাকে সমালোচনা করতে হবে। কি বলছে যে চিনির দাম বাড়িয়ে ফেলেছে। যারা ডিলার ভাইয়েরা এখানে আছেন, আপনারা 30 বছর, 40 বছর, 25 বছর, 20 বছর ধরে রেশন শপের ডিলারের সঙ্গে যুক্ত আছেন। খাদ্য দপ্তর কি ব্যবসা করে আর চিনি দিয়ে, না কোনো বস্তু দিয়ে? সারা দেশে চিনির দাম বৃদ্ধি পেয়েছে। গতবার টেন্ডারে যে চিনির দাম যত এসছে, এবার 10% বেশি এসছে। স্বাভাবিকভাবে আপনাদের কমিশন দিয়ে, ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে, টেন্ডার যিনি পেয়েছেন তার কস্ট দিয়ে খানিকটা চিনির দাম বৃদ্ধি পেয়েছে। তারপরেও রাজ্য সরকার চিনিতে 18 টাকার উপর সাবসিডি প্রদান করছে। আজকে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য এই সিদ্ধান্তকে তারা মেনে নিতে পারছে না। বলছে কি চিনির দাম বাড়িয়ে দিয়েছে, ধন্যবাদ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। আজকে তাই আপনাদেরকে আমরা বলবো যে খাদ্য দপ্তর বিভিন্ন সময় আমরা বিভিন্ন সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। গতবার প্রতিটা রেশন শপের মাধ্যমে এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা ব্যাগ দিয়েছিলাম। প্রতি বাড়িতে ব্যাগ পৌঁছানো হয়েছে আপনাদের মাধ্যমে। এবার বিনামূল্যে আমরা খাদ্যদ্রব্য সেখানে বিনামূল্যে প্রদান করছি 6,84,00,000 টাকা ব্যয় করে। এবং আগামী দিনে আরো কি করে রেশন শপ বা পিডিএস যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, গণবন্টন ব্যবস্থাকে আরো জনমুখী করা যায়, সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। এবং আজকের এই কর্মসূচি, এখানে আমার খাদ্য দপ্তরের অধীন যে শ্রমিক ভাইয়েরা রয়েছেন, 600-র উপর শ্রমিক ভাই এখানে অনেকেই হয়তো আছে। বিগত বছর থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, যা কখনো হয়নি, 2000 টাকা ফেস্টিভ্যাল গ্র্যান্ড বা অ্যাগ্রেসিয়া আমরা প্রদান করেছি। এবারও আমরা সেটা প্রদান করব আপনাদেরকে 2000 টাকা। আপনারা পরিশ্রম করেন, খাদ্য দপ্তরের সঙ্গে বরাবর আপনারা যুক্ত রয়েছেন সম্পৃক্তভাবে। এই পুজোর মরশুমে আপনাদেরকে আমরা সেই উপহার আমরা প্রদান করছি। গতবার থেকে যেটা আমরা শুরু করেছি, মুখ্যমন্ত্রী ছিলেন, এবারকেও আমরা সেটা প্রদান করবো বন্ধুরা। আমাদের বিভিন্ন কর্মসূচি, পুরনো যে রেশন কার্ড যেটা আজকে থেকে 15 বছর, 20 বছর, 25 বছর আগে দেওয়া হয়েছে, পেজগুলো নষ্ট হয়ে গেছে, জল পড়ে বা বিভিন্ন কারণে হোক, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেই রেশন কার্ডগুলোকে পিভিসি কার্ডে সেখানে পরিণত করব, যাতে করে সেটা পকেটের মধ্যে ঢুকিয়ে ইজিলি ক্যারি করা যায়। এবং সেই পিভিসি কার্ডের প্রদান আজকে থেকে সেখানে শুরু হবে। এখানে এনআইসির বন্ধুরাও রয়েছে, তাদের মাধ্যমে আমরা এই কাজটা করছি। এবং আমরা আশ্বস্ত করছি যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে
আগরতলা পৌর নিগমের অধীন সমস্ত রেশন কার্ডগুলোতে যাদের ইকেওয়াইসি সম্পাদন করা আছে তাদেরকে প্রত্যেককে এই পিভিসি কার্ড প্রদান করা হবে। আজকে আমরা সিম্বলিক হিসাবে কয়েকজন মানুষকে সেই পিভিসি কার্ড সেখানে প্রদান করব। যারা রেশন শপ ডিলার বন্ধুরা আছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনাদের রেশন শপের আওতায় যারা গ্রাহকরা আছেন তাদেরকে আপনারা বলবেন যাদের ইকেওয়াইসি সম্পন্ন হয়নি তারা যেন খুব শীঘ্রই এই ইকেওয়াইসি সম্পন্ন করে, নতুবা আমরা পিভিসি কার্ডে সেটাকে কনভার্ট করতে পারবো না। এবং সারা রাজ্যে আমরা ধার্যমাত্রা রেখেছি আগামী বছরে এই ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমে সেখানে পিভিসি কার্ডে কনভার্ট করব এবং নতুন বছরে যাদের ইকেওয়াইসি সম্পাদন করা আছে সারা রাজ্যে তাদেরকে আমরা রেশন কার্ড পরিবর্তে পিভিসি কার্ড সেখানে আমরা পরিবর্তন করব বন্ধুরা। তো নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা খাদ্য দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে সেখানে এগিয়ে যেতে চাইছি। আগে রেশন শপের মাধ্যমে আপনারা কি পেতেন? মাসের অর্ধেক সময় গেলে রেশন শপে জিনিস থাকতো না। আজকে ইপজ মেশিন বসানো হয়েছে, ডিজিটাইজেশন করা হয়েছে, প্রতিটা জিনিস ইপজের আওতায় আনা হয়েছে যাতে করে স্বচ্ছতা সেখানে অবলম্বন করা যায় এবং আপনি চাল থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, আমাদের বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে, চা পাতা থেকে শুরু করে, মশলা, প্রতিটা জিনিস আমরা রেশন শপের মাধ্যমে সাবসিডাইজ রেটে মানুষকে প্রদানের ব্যবস্থা করেছি, চিন্তা ভাবনা করেছি এবং আগামী দিনে গণবন্টন ব্যবস্থা আমাদের আরো শক্তিশালী হবে বলে আমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আজকের অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে ব্যক্তহীন ভাষায় জানান দিতে চাইছি। পাশাপাশি আমার পূর্ববর্তী বক্তা জাস্টিস লোধ বলে গেছে যে জাগো গ্রাহক জাগো। আমাদের যে উদ্দেশ্য, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজগুলোতে যে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, জিনিসের কোয়ালিটি নিয়ে সেখানে কম্প্রোমাইজ করা হচ্ছে, মানুষকে ঠকানোর একটা চিন্তা ভাবনা চল, একটা কালোবাজারিদের মধ্যে রয়েছে, যেটা সরকারের পক্ষে কখনোই, দপ্তরের পক্ষে, আধিকারিকের পক্ষে, মন্ত্রীর পক্ষে কখনোই সম্ভব নয় 100% তাদেরকে সেখানে কন্ট্রোল করা, যতক্ষণ না পর্যন্ত আমার সাধারণ জনগণ সচেতনতা আমার সেখানে বৃদ্ধি পাচ্ছে। তাই জাগো গ্রাহক জাগো, ভোক্তাদের সচেতনতার জন্য বিশেষ করে কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল এবং আমাদের স্কুল লেভেলে এই কনজিউমার ফোরাম গঠন করার সেখানে চিন্তা ভাবনা করা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের 100-র উপর কনজিউমার ফোরাম সেখানে তৈরি হয়ে গেছে সারা রাজ্যব্যাপী। উদ্দেশ্য কি? যারা আজকে ছাত্র, আগামীকালকে তারা যুবক হবে, আগামী দিনে সমাজকে তাদের নেতৃত্ব দিতে হবে, আমাদের রাজ্যকে তাদের নেতৃত্ব দিতে হবে। আমি যদি নিজে সচেতন না হই, আমি অন্য কাউকে সচেতন করতে পারবো না। তাই সচেতনতামূলক যে কর্মসূচিগুলো, সেগুলো তাদেরকে কনজিউমার ক্লাব যেগুলো গঠিত হয়েছে তাদেরকে আগামী দিনে করতে হবে। তাই আমরা টার্গেট করেছি যে স্কুল লেভেল থেকে যদি সচেতন আমরা হই, কলেজ লেভেলে গিয়ে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করি, ইউনিভার্সিটি লেভেলে যদি বৃদ্ধি করি, তবে মানুষকে ঠকানোর যে মানসিকতা কিছু কালোবাজারিরা রয়েছে সে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বন্ধুরা। মাননীয় জাস্টিস অরিন্দম লোধ বলেছেন যে আপনাকে কোর্টে আসতে হবে না। আমি যদি নিয়ম নীতি সম্পর্কে, আমার অধিকার সম্পর্কে আমি জাগ্রত হই, সচেতন থাকি, তবে বাড়িতে বসেই আমি কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো। এবং আপনি দেখেছেন আপনারা যে প্রতিনিয়ত খাদ্য দপ্তরে থেকে এসডিএম কে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট টিম, ফুড ইন্সপেক্টর, এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত আমাদের বিভিন্ন বাজারগুলোতে ছাপা মারছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, রেড যারা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে জিনিসের মূল্য বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। তারপরে আমি বলবো এসেনশিয়াল কমোডিটির যে অ্যাক্ট, ইসি যে অ্যাক্ট, তার মধ্যে অনেকটা দুর্বলতা রয়েছে। আধিকারিকদেরকে বলা হয়েছে দপ্তরে যে ইসি অ্যাক্টকে নতুন করে তৈরি করে আমরা ক্যাবিনেট করিয়ে আগামী দিনে বিল আকারে প্রয়োজনে আমরা বিধানসভায় পাস করাবো, যাতে করে কঠোর ব্যবস্থা কালোবাজারিদের বিরুদ্ধে আগামী দিনে আমরা গ্রহণ করতে পারি। বাজারের মধ্যে মানুষকে ঠকানোর যে প্রক্রিয়া একটা শ্রেণীর কালোবাজারিদের মধ্যে রয়েছে, সেই জিনিসটা আমরা আগামী দিনে বন্ধ করবই। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা সেটা ঘোষণা দিতে চাইছি। ইসি অ্যাক্টকে নতুন করে, নতুন রূপে
রাজ্য সরকারের দ্বারা সাজিয়ে আমাদের সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বন্ধুরা। এক শ্রেণীর মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে বাজারে যদি আলু পেঁয়াজের দাম বৃদ্ধি পায় তবে তার দায়ভার খাদ্য দপ্তরের। এক শ্রেণীর মানুষের মধ্যে সেটা ধারণা রয়েছে যে বাজারে যদি মাছের দাম বৃদ্ধি পায় তবে তার দায়িত্ব খাদ্য দপ্তরের। যে কোনো খাদ্য যদি কোনো দাম বৃদ্ধি পায় তবে তার দায়িত্ব খাদ্য দপ্তরের। বিভিন্ন সময় নিউজও আসে, আপনারা দেখেন। আমি আপনাদেরকে সেটা পরিষ্কার করে দিতে চাইছি, এবং যারা আমাদের সামনে বসে, বিশেষ করে স্কুল কলেজ থেকে যারা এসছে, কনজিউমার ফোরামের সদস্যরা, তাদেরকে আমি বলছি, এনি পিডিএস আইটেম, এটা চাল হতে পারে, ডাল হতে পারে, তেল হতে পারে, আমার চিনি হতে পারে, লবণ হতে পারে, তার দায়িত্ব আমাদের খাদ্য দপ্তরের। When it comes to মাছ, মাছের যখন দাম বা মাছ নিয়ে কোনো যখন বিষয় আসবে, সেটা খাদ্য দপ্তরের এখতিয়ারে আসে না। আলু পেঁয়াজের যে বিষয়টা, আমরা যাই এসডিএম বা আমাদের খাদ্য দপ্তরের এনফোর্সমেন্ট টিম আমরা ভিজিট করি আমাদের দায়িত্ব হিসেবে, দায়িত্ব কার? এগ্রিকালচার ডিপার্টমেন্টেরও সেখানে রয়েছে, নট অনলি ফুড ডিপার্টমেন্ট। আবার কিছু কিছু জিনিস আছে সেখানে স্বাস্থ্য দপ্তরের অধীন আছে। মাছে বিষ আছে কিনা, ফরমালিন আছে কিনা, এটা খাদ্য দপ্তরের কোনো বিষয় নয়, এটা ফুড সেফটি অফিসাররা যারা রয়েছেন স্বাস্থ্য দপ্তরের, তাদের বিষয়। আমরা যৌথভাবে স্বাস্থ্য দপ্তর, কৃষি দপ্তর, মৎস্য দপ্তর, খাদ্য দপ্তর যৌথভাবে আগামী দিনে কিভাবে এই সমস্ত বিষয়ের উপর নজরদারি রেখে সমস্ত কন্ট্রোল আমাদের হাতে রাখতে পারি, সেই বিষয়েও আমাদের চিন্তা ভাবনা চলছে, কাজ চলছে। ওজন পরিমাপ দপ্তর, খাদ্য দপ্তরের অধীন যে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত যাচ্ছে, হানা মারছে। ওজন যদি কারচুপি হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, ফাইন প্রদান করা হচ্ছে। বিগত কয়েক মাসে অসংখ্য সেখানে ছাপা মারা হয়েছে, প্রচুর টাকা, লক্ষ টাকা সেখানে ফাইন প্রদান করছে ব্যবসায়ীরা। তারপরেও কালোবাজারি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা যাচ্ছে না। তাই আমার আজকে যারা এই অনুষ্ঠানে হাজির হয়েছে, স্কুল কলেজের বন্ধুরা, আমার ভাইয়েরা, বোনেরা, তাদেরকেও আগামী দিনে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। যখন আমি জানবো আমার রাইটস নিয়ে, যখন আমি জানবো গ্রাহককে কিভাবে জাস্টিস প্রদান করা যাবে, যতক্ষণ আমি জানবো, তখন আমি অন্যদেরকে আমি জানাতে সেখানে সচেষ্ট হব, আমি জানাতে পারবো বন্ধুরা। তাই আজকের এই অনুষ্ঠান সেদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বলে আমি মনে করি। আমাদের 8টি জেলা, এই 8টি জেলার মধ্যে আমাদের 4টি জেলায় আমাদের যে কনজিউমার যে রিপ্রেসাল ফোরাম সেটা রয়েছে, এবং রাজ্য স্তরে যিনি রয়েছেন জাস্টিস অরিন্দম লোধ, এবং বাকি 4টি জেলায় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, কিন্তু অ্যাপ্লিকান্ট আমরা পাই না, এলিজিবল ক্যান্ডিডেট আমরা পাই না। তাই 4টি জেলায় এখনো আমরা সেগুলো তৈরি করতে পারছি না। জাস্টিস লোধের নেতৃত্বে যে প্রেসিডেন্ট হিসেবে যে কাজ চলছে, খুব স্যাটিসফ্যাক্টরি কাজ। যতগুলো কেস রেজিস্টার্ড হয়েছে দেখা যাচ্ছে 80%, 90%-এর মতো ডিসপোজড অফ হয়ে গেছে। কিছু কিছু জেলায় কাজ ভালোভাবে চলছে, পশ্চিম জেলায় ভালো কাজ চলছে, আবার কিছু জেলায় কাজ কিছুটা স্লো চলছে। আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনেও সেই জেলাগুলোকে শক্তিশালী করে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে আমাদের কনজিউমার ফোরামকে শক্তিশালী করে তাদেরকে সচেতন করে, যাতে করে আগামী দিন দুরন্ত শিখরে আমরা নিয়ে যেতে পারি, সেই দিশায় রাজ্য সরকার আমরা কাজ করছি। আমি আপনাদের প্রত্যেককে আজকে অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাচ্ছি দপ্তরের তরফ থেকে, এবং বিশেষ করে রেশন ডিলাররা আপনারা এখানে আছেন, কোথাও কোনো রেশন ডিলারের বিরুদ্ধে যেন কোনো কমপ্লেন না আসে, একটা কথা মাথায় রাখবেন। পিডিএস সিস্টেম ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যের গণবন্টন ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী গণবন্টন ব্যবস্থা, এবং যে সমস্ত জিনিসপত্র সাবসিডাইজ রেটে আমরা প্রদান করি, ভারতবর্ষের অনেক রাজ্যে সেগুলো প্রদান করা হয় না। ছোট্ট রাজ্য হলেও গণবন্টন ব্যবস্থার নিরিখে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করেছে। আমি প্রতিটি দপ্তরকে, প্রতিটি আধিকারিককে
ডিলার বন্ধুদেরকে তার জন্য সাধুবাদ জানাচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ইতিমধ্যে আপনারা নোটিফিকেশন পেয়েছেন, প্রতি মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে জিনিসপত্র আপনারা তুলবেন রেশনের মধ্যে, যাতে করে কোনো ভোক্তা, কোনো পাবলিক যেন রেশন শপে গিয়ে ব্যর্থ হয়ে বিফল মনোরথে মন খারাপ করে যেন রেশন শপ থেকে ফিরে আসতে না হয়। একবার যাবে, দুবার যাবে, তারপর কিন্তু সরকারের উপর আঙুল উঠবে। সংবাদপত্র আছে, হয়তো কোনো রেশন শপ ডিলারের কাছে গিয়ে কোনো মানুষ হয়তো জিনিস পায়নি, একদিন সময় মতো জিনিস উঠেনি, সংবাদপত্রের কাছে যা খবর যাবে সংবাদপত্র হয়তো একটা নিউজ করে দেবে, যা বাস্তব থেকে অনেকটাই দূরে। তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, 5 থেকে 7 তারিখের মধ্যে আপনারা আপনাদের জিনিসপত্র আপনার রেশন শপের মধ্যে তুলবেন। যারা EKYC এখনো সম্পন্ন করেনি, আপনারা EKYC সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পাবলিসিটির মাধ্যমে আপনাদের রেশন শপের কার্ড হোল্ডার যারা রয়েছে তাদেরকে করবেন। এবং আমাদের যে রেশন যে বই, ছোটি বই, তার থেকে PVC কার্ড কনভার্ট করার যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, তাতে আপনারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। এই কোটি কথা বলে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের যে প্রয়াস মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে বিভিন্ন সামগ্রী প্রদান করে সাবসিডাইজ রেটে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা মানুষকে আরো ওয়াকিবহাল করবেন। এবং কেন দেরি হচ্ছে, যেমন চিনি, আমি যেটা শুরুতে আমি বলেছি, লোকসভা নির্বাচন 3 মাস 3.5 মাস মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, টেন্ডার করা যায়নি। পঞ্চায়েত নির্বাচন, টেন্ডার ফাইনাল করা যায়নি, তারপরও আমরা করেছি। রেট বেশি এসছে, SAB 2বার 3বার সেখানে টার্ন ডাউন করেছে। রেটে বেশি কেন এলো, 10% রেট কেন বেশি এলো, জাস্টিফিকেশন দিতে হয়। 10 দিন, 15 দিন, 20 দিন সময় লেগে যায়। এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে, নতুবা সরকার সম্পর্কে, দল, আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে, দপ্তর সম্পর্কে, মন্ত্রী সম্পর্কে মানুষের মধ্যে একটা নেতিবাচক বার্তা সেখানে দেওয়া হয়। আবার এমন অনেক ডিলাররা আছেন, আমি যখন জিজ্ঞাসা করলাম একজন খবরের কাগজের বন্ধুকে যে আপনি নিউজ কোত্থেকে পেয়েছেন, এত সত্যতা থেকে অনেক দূরে, বলছে আমি কি বলবো, আমাকে তো নিউজ রেশন শপ ডিলার আমাকে বলেছে। কি বলেছে? সরকার দিচ্ছে না, আমরা কোত্থেকে দেব? সরকার দিচ্ছে না এই কথা বলে আপনি আপনার দায়িত্ব এড়াতে পারবেন না। ইউ আর অলসো পার্ট এন্ড পার্সেল অফ দ্য গভর্নমেন্ট। PDS সিস্টেমে সারা রাজ্যে খাদ্য দপ্তরের অধীন যে 2059টা রেশন শপ, তার মধ্যে আপনিও একজন। আপনার আন্ডারে মিনিমাম 400 কার্ড রয়েছে, বেশি 600, 650, 700 কার্ড রয়েছে। সুতরাং ওই 400 মানুষ যেন মিসলিড না হয় সরকার সম্পর্কে, দপ্তর সম্পর্কে, সেই জিনিসটা আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কারণ আমি আবার বলি, ইউ আর অলসো ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সোসাইটি, ইউ আর অলসো ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের যে জনমুখী কাজগুলো আপনার মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে প্রতিফলিত হচ্ছে। তো স্বাভাবিকভাবে আপনি যদি মানুষকে মিসলিড করেন, মানুষও কিন্তু মিসলিড হবে, মানুষ কিন্তু সরকার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবে। সেই জিনিসটা আপনারা করবেন না, কোপারেট করবেন, ভালো কাজগুলোকে মানুষের সামনে তুলবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনার SDC আছে সাব ডিভিশনে, SDM আছে সাব ডিভিশনে, তাদেরকে বলবেন, তাদের মাধ্যমে আমাদের ডাইরেক্টরেট লেভেলে আসবে, আমাদের কাছে আসবে। আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়িয়ে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করে মানুষকে যেন আমরা সুন্দর পরিষেবা প্রদান করতে পারি। বন্ধুরা, এই কোটি কথা বলে আমি স্কুল কলেজ থেকে যারা এসছে তাদেরকেও আহ্বান জানাবো যে কনজিউমার যে ফোরাম ক্লাব আমাদের গঠিত হচ্ছে বা গঠিত হয়েছে, খুব সিরিয়াসলি আগামী দিনের জন্য কালোবাজারি রোখার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে করে সকলে সংগঠিতভাবে, সংঘবদ্ধভাবে আমাদের মানুষকে সচেতন বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে হবে। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। Asujjarati, Tiri Pandani Narwai Khachu, Hasteri Chamun Bedeki Montri Barakarang Mujang, Sushanto Chaudhary Sir Asujjarati Chindno Koklam, Kucharkha, Berai Berekira, Hambar. এবারে খাদ্য জনসংবরণ দপ্তরের ত্রৈমাস ভোক্তা সংবাদের প্রথম সংস্করণের আভরণ উন্মোচন করবার জন্য অনুরোধ রাখব
আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গকে। Tabuk ni bejebu bhukta sombat. Obo kokthum eba koktoma kaisa belai obono tabuk jontoni bagi fioki rejakana. অনেক অনেক ধন্যবাদ। এবারে খাদ্য জনসংগ্রহ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের কর্ম প্রচেষ্টার উপর একটি ডকুমেন্টারি রিমোটের বোতাম টিপে প্রকাশ করবার জন্যে অনুরোধ রাখছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের উপর। তথ্যচিত্র জন আশ্রয়। Tabuk chamung bedek ni kaisa mangpili sinamjak jono ashroy abo সভ্যতার প্রথম সময় থেকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে অন্নের তথা খাদ্যের বন্দোবস্তকে। এই গুরুদায়িত্বটি সুচারুভাবে সম্পাদনের ক্ষেত্রে রাজ্য সরকারের খাদ্য ও জনসংবরণ দপ্তর উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে স্বচ্ছ ও সুচারুরূপে বাস্তবায়নের মধ্য দিয়ে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে রেশন সামগ্রী বিতরণের কার্যক্রম ৩৭ লক্ষের অধিক জনগণকে খাদ্য সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। একই সঙ্গে কৃষকদের উৎপাদিত ধান ক্রয় ও ভোক্তা স্বার্থকে সুরক্ষিত করার মধ্য দিয়ে গোটা চক্রকে শক্তিশালী করা হচ্ছে দিনের পর দিন। জাতীয় খাদ্য সুরক্ষা আইন বিশ্বের সর্বপ্রথম এমন একটি আইন যা দেশের প্রত্যেক নাগরিককে সম্মানজনক খাদ্য সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে। এর অধীনে রাজ্যের মৌলিক জনসংখ্যার প্রায় ৬৭% মানুষকে গণবন্টন ব্যবস্থার অধীনে উচ্চ ভর্তুকিতে খাদ্যশস্য তথা চাল বিতরণ করা হচ্ছে। এই ক্ষেত্রে যে সমস্ত পরিবারকে অন্তর্দয় অন্ন যোজনার আওতায় চিহ্নিত করা হয়েছে তাদেরকে প্রতি মাসে ৩৫ কেজি এবং প্রায়োরিটি পরিবারকে প্রতি মাসে জনপ্রতি ৫ কেজি করে চাল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে প্রদান করা হচ্ছে। জাতীয় সুরক্ষা আইনের বাইরে থাকা রাজ্যের অবশিষ্ট জনগণকে ইউনিভার্স স্কিমের অধীনে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করা হয়ে থাকে। সকল
রেশনকে আগত যে সকল ব্লু গ্যাস প্রার্থী পরিবারকে রাজ্যের বিভিন্ন জায়গায় স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হয়েছে তাদেরকে গণতন্ত্র ব্যবস্থার আওতায় এনে তাদের খাদ্য ও পুষ্টি সুরক্ষা সুনিশ্চিত করা হয়েছে। Presently, I am standing here to we have received a ration through online, and we also received dal and sugar and cooking oil and all everything we have received here in the ration shop. We would like to extend our heartfelt gratitude to the Union Government of India, Shri Narendra Modi ji. We are also extend the state government of Tripura, Shri Dr. Manik Saha ji. রাজ্যের রেশন শপগুলিতে ভোক্তাদের প্রয়োজনীয় বিভিন্ন পরিষেবা প্রদান এবং মৌলিক সুযোগ সুবিধা ব্যবস্থাপনায় রেশন শপগুলির পরিকাঠামোগত মান উন্নয়নের মাধ্যমে মডেল রেশন শপে উন্নীত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে এই বাবদ উক্ত রেশন দোকানের ডিলারদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং কালোবাজারি প্রতিরোধে এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন মহকুমার অন্তর্গত বিভিন্ন বাজার পরিদর্শন করে এই বিষয়গুলো তদারকি করেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। তাছাড়া খোলা বাজারে আলু পেঁয়াজের দাম বৃদ্ধি পেলে ক্রেতাদের সুবিধার্থে তা রেশন দোকানের মাধ্যমে ন্যায্য মূল্যে সরবরাহ করার ব্যবস্থা করা হয়। ক্রেতা অধিকার সচেতনতামূলক কার্যক্রমে আরও গতি আনতে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে কনজিউমার লিটারেসি ক্লাব গঠন করা হয়েছে। দ্রব্য ও পরিষেবা গ্রহণের ক্ষেত্রে ভোক্তা হিসেবে জনগণের সুরক্ষায় রাজ্যে বর্তমানে 4টি জেলা ভোক্তা কমিশন এবং রাজ্য ভোক্তা কমিশন যথাযথভাবে কাজ করছে। কনজিউমাররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে চিটেড হচ্ছে। অ্যাজ কনজিউমার হি হ্যাজ দি রাইট টু অ্যাপ্রোচ দি ডিস্ট্রিক্ট কমিশন অর দ্য স্টেট কমিশন। অনলাইন কেউ কেস আর্জিউ করতে পারে, অনলাইন কেস ফাইল করতে পারে, গভর্নমেন্ট অ্যাকশনের ইটস অল হেল্প ফর স্মুথ রানিং অ্যান্ড ফাংশনিং অফ দি ডিস্ট্রিক্ট কমিশন অ্যাজ ওয়েল এজ কনজিউমার ডিসপিউটস রিডিউসিং কমিশন। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান করতে 2018 সাল থেকে রাজ্য সরকার নিয়মিতভাবে খরিফ ও রবি এই দুই মরশুমে সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে। আমি একজন কৃষক। বর্তমান মোদী সরকার আসার পরে কৃষকদের থেকে ধান ক্রয় করা শুরু পর থেকে আমরা ধানগুলা আমরা ত্রিপুরা রাজ্য সরকারকে দিতেছি। ত্রিপুরা রাজ্য সরকার আমাদেরকে টাকাটা একদিন বা দুদিন পরে আমাদের অ্যাকাউন্টে বস করে দেয়। এই ধান নির্ধারিত স্থানীয় মিলে প্রসেসিং করে উৎপাদিত চাল গণবন্টন ব্যবস্থার মাধ্যমে ভর্তুকিতে প্রদান করা হয়। আমাদের এই পিডিএস সিস্টেম এটা খুবই প্রয়োজন। যে কোনো অবস্থায় দ্রব্যমূল্য যেন হাতের ছোঁয়ার বাইরে না। প্রথমবার আমাদের সরকার আসার পর ধান এখানে ডেলি প্রকিউরমেন্ট হয়েছে এবং এমএসপির মাধ্যমে সেটাও আমাদের সরকার সেভাবে কাজ করছে। এই সরকার এবং আমাদের এই ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের মসুরি ডাল, গুঁড়া মশলা, তেল প্রভৃতি দেওয়া হচ্ছে। এই ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করছে, এই বিষয়ে নজর রাখছে সব বিষয়ে। সবাইকে নমস্কার। খাদ্য এবং জনসম্বরণ দপ্তর, ত্রিপুরা সরকার সারা রাজ্যে মানুষকে রেশন শপের মাধ্যমে চাল, ডাল, চিনি, লবণ, সরিষার তেল থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভর্তুকি মূল্যে প্রদান করে চলেছে এবং কৃষকদের কাছ থেকে এমএসপিতে ধান ক্রয়ের সিদ্ধান্ত আমাদের সরকার 2018 সাল থেকে গ্রহণ করেছে, যেটা একটা বিশেষ উল্লেখযোগ্য দিক। দপ্তরের আধিকারিকরা মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে বাজারগুলোতে সর্বদা পরিদর্শনে যাচ্ছে এবং যাতে কোথাও জিনিসের মূল্য বৃদ্ধি না ঘটে, ভোক্তারা যেন প্রতারিত না হন, তার জন্য সেখানে ব্যবস্থা গ্রহণ করছে এবং সেটাকে মাথায় রেখে কনজিউমার রিড্রেসাল কমিশন সদা জাগ্রত ভূমিকা সেখানে গ্রহণ করছে এবং আগামী দিনে দপ্তরের কাজ অনাবিলভাবে যেন জনগণের স্বার্থে আমরা চলতে থাকে, সেটা আমরা বজায় রাখতে পারি, তার জন্য সকলের সহযোগিতা আমরা কামনা করি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। टीपीडीएस का क्रियान्वयन त्रिपुरा स्टेट में डायरेक्टर ऑफ सिविल सप्लाईज के द्वारा किया जाता है। डिपार्टमेंट का हमेशा से प्रयास रहा है कि जो भी खाद्य सामग्री हम लोग लाभार्थियों तक पहुंचाते हैं
उसमें ट्रांसपेरेंसी बनी रहे और जीरो लीकेज रहे, इसके लिए जितने भी सारे राशन शॉप्स हैं उसमें हम लोगों ने ई पोस्ट मशीन लगाई जा चुकी है। अभी रिसेंटली जितनी भी सारी ई पोस्ट मशीन है उसको हम लोग ई वेइंग मशीन के साथ में इंटीग्रेट करने वाले हैं। वन नेशन वन राशन कार्ड के तहत जितने भी सारे माइग्रेंट लेबर आते हैं उनको भी हम लोग खाद्य सामग्री का वितरण करते हैं। 6250 नए राशन कार्ड हम लोग ग्रू फैमिलीज को वितरण कर चुके हैं। गवर्नमेंट ऑफ इंडिया के इंडिपेंडेंट एवोल्यूशन में NFS एक्ट का जो इम्प्लीमेंटेशन हमारे स्टेट में हुआ है उसमें 14 स्पेशल कैटेगरी स्टेट में हमारी रैंक फर्स्ट है और ऑल ओवर इंडिया में हमारी रैंक 5th। फ्यूचर में किस तरह से हम गवर्नमेंट कर सकें इसके लिए डिपार्टमेंट का प्रयास रहेगा। নমস্কার। খাদ্য জনসংরক্ষণ ও প্রতিরক্ষা বিষয়ক দপ্তর বিশেষ ভূমিকা পালন করছে, বিশেষত খাদ্য সুরক্ষা এবং পুষ্টি সুনিশ্চিতকরণে। পাশাপাশি দপ্তরের আধিকারিকরা প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখতে এবং ক্রেতা সুরক্ষা সুনিশ্চিতকরণের জন্য সদা জাগ্রত ভূমিকা পালন করে চলছে। আগামী দিনে রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও সুচারু এবং শক্তিশালী করে সাধারণ মানুষের কাছে পরিষেবাগুলি সহজ এবং সঠিকভাবে পৌঁছানোর জন্য দপ্তর একটা আশ্রয় হিসাবে জনগণের কাছে পরিগণিত হবে। নমস্কার। রাজ্যের জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর দ্বারা বিশ্বের সবথেকে অসাধারণ খাদ্য বিতরণ প্রণালীকে সুগঠিত ও সুচারু ব্যবস্থায় উন্নীত করার ফলে এখন আর কোনো নাগরিক অভুক্ত থাকবে না এবং রাজ্য সর্বদা অন্নপূর্ণ থাকবে। তাছাড়া ক্রেতা স্বার্থ সুরক্ষায় রাজ্য সরকারের সাফল্য লক্ষণীয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গ্যারেন্টি, পুষ্টি সমৃদ্ধ সমাজ, আত্মনির্ভর কৃষক, সুরক্ষিত ক্রেতা স্বার্থ, বিকশিত দেশ, বিকশিত রাজ্য। এতক্ষণ আমরা খাদ্য জনসংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ে দপ্তরের কাজের ধারার উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করলাম। আজ থেকে রাজ্যের সব কাগজের রেশন কার্ডগুলিকে PVC কার্ডে রূপান্তরিত করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কাজে শুভারম্ভ হিসেবে আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবর্গের হাতে PVC কার্ড তুলে দেবেন দপ্তরের শ্রদ্ধেয় সচিব শ্রী রাভেন হেমেন্দ্র কুমার মহোদয়। Tabungi bechebu PVC ration card abo bachaknai Chamong bedekni tangthang okra barang muchang Ravan Hemendra Kumar Sartabu abono baknani thangi dongo সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। থ্যাংক ইউ স্যার। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। Tabungi bechebu hastegi lukurapno kokaham yafarani tirini pandani narwai okra tei pandaro chengshairanai narwai hastegi montri okra barang muchang Professor Dr. Manik Saha. সবাইকে নমস্কার। যতনা কলমকার আজকে এখানে ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তর পৌরোহিত্যে যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হল নম্বর 1-এ স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস অ্যান্ড ইনগুরেশন অফ কনজিউমার ক্লাব at 100 selected schools and 18 colleges and universities যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই
শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, যিনি ওনার বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার অরিন্দম লোধ, অনারেবল জাস্টিস হাইকোর্ট অফ ত্রিপুরা অ্যান্ড প্রেসিডেন্ট স্টেট কনজিউমার কমিশন। উনিও ওনার বক্তব্য ইলাবোরেটলি ওনার অভিজ্ঞতা এবং কিছুদিন আগের কয়েকটা কেসের কথা এখানে উল্লেখ করেছেন। মঞ্চে উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার মহোদয়, মাননীয় বিধায়ক এবং অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, শ্রী রাবেল হেমন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি ফুড সিভিল সার্ভিস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের, শ্রী নির্মল অধিকারী, ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন, এবং আমার সামনে জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন, আমাদের কাউন্সিলর এবং কর্পোরেটরও এখানে উপস্থিত আছেন, এবং অফিসিয়ালস অফ ফুডস সিভিল সার্ভিস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের, এবং বিশেষ করে সমস্ত স্টুডেন্টস যারা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, কলেজের এবং ইউনিভার্সিটিরও এখানে উপস্থিত আছেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আপনারা এরকম একটা মহতী অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তাগণ, মাননীয় মন্ত্রী বাহাদুর এবং আমাদের জাস্টিস সাহেব সব কিছু এখানে আলোচনা রেখেছে। আমাদের মন্ত্রী বাহাদুর যখন বলছিলেন যে গতকাল কোনো একটা পার্টির তরফ থেকে সমালোচনা করছিলেন, এই যে আমাদের চিনি দেওয়ার থেকে আরম্ভ করে ময়দা সুচি দেওয়ার সময়, এটাকেও ওদের সহ্য হচ্ছে না। আমি এর জন্য সবসময় বলি, যারা বক্ররেখায় চলার একটা অভ্যেস হয়ে গেছে, ওই বক্ররেখাতেই থাকবে। আমরা সোজা রেখায় চলি, আমরা সোজাই চলতে চাই। আর আমি সবসময় বলবো সবাইকে, একটা প্রভাব আছে, তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন। কাজে আমরা আমাদের কাজ করে যাব, আমাদের ডিপার্টমেন্টও কাজ করবে, এবং সেই দিশায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করব। এখানে ভোক্তা হিসাবে নাগরিকদের যে সচেতন হওয়ার বিষয়, সেই বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে। আমরা নিজেরাও জানি যে অনেক সময় আমাদের যেতেই হয়, কিনতেই হয়। যখনই কিছু প্রয়োজন হয় তো আমরা দোকানে যাব, বিভিন্ন কমার্শিয়াল যে এরিয়া আছে সেখানে আমরা যাব, কিন্তু আমরা অনেক সময় নিজের রাইট সম্পর্কে কিন্তু আমরা সচেতন থাকি না, বুঝতে পারি না। অনেক সময় জিনিসটা কিনলাম, কিনে ক্যাশ মেমোটা নিলাম না, কিন্তু আমরা জানি না, হয়তো বা বুঝতে পারি না যে এই ক্যাশ মেমোটার খুব প্রয়োজন বা বিলটা নেওয়াটা খুব দরকার। পরবর্তী সময় যখন সমস্যা হয় তখন কিন্তু কোশ্চেন দাঁড়ায়, আপনি যে ওই দোকান থেকে কিনেছেন, ওই শপের থেকে কিনেছেন, কোথায় আপনার সেই ক্যাশ মেমোটা কোথায় বা বিলটা কোথায়? আমরা সাধারণ জনসাধারণ কোথায় বিল গেল, বাড়িতে গিয়ে ফেলে দিলাম, এরকমই তো হয়। কাজে সচেতন এবং এটাকে আবার রেখে দেওয়া ভেরি ডিফিকাল্ট জব, কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট হয়। গিয়ে আপনি হইচই করতে পারবেন দোকানে গিয়ে, বা তো আমার মনে হয় এখন যেহেতু আমাদের হাতে মোবাইল আছে, তো হারিয়ে গেল এটাকে ফটো তুলে রেখে দিলে নিজের কাছেই থাকবে। এটা একটা প্লাস পয়েন্ট আর কি। হারিয়ে যায়, কাগজের সমস্যা হয়, তো সেই কাজটা যদি আমরা করি, প্রয়োজনে তার সব ব্যবহার করি। এবং ফ্ল্যাট বাড়ি থেকে আরম্ভ করে অনলাইন সামগ্রী, আমাদের মাননীয় বিচারপতি বলেছেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রায়শই জায়গা থেকে আমাদের কাছে এই প্রতারণা শিকার হতে হয়েছে, এবং বহু কেস আমাদের আছে। কাজে সব দিকে এর জন্য কিন্তু এই সচেতনতা এখানে, এই কারণেই যে বিভিন্ন স্কুলের মধ্যে সচেতনতা যে ক্লাব তৈরি করার, কলেজে এবং ইউনিভার্সিটিতে, এটা এই কারণে প্রয়োজন, আগামী দিনের যারা প্রজন্ম তারা যখন এটা জানবে এবং তারাও কিন্তু সেই অ্যাওয়ারনেসটা করবে নেক্সট জেনারেশনের জন্য। এই কারণেই আজকের এই যে আয়োজন। এখানে আমরা এখানে ইপিডিএস সিস্টেম চালু হয়েছে, আজকে আমাদের হাত ধরে এটা শুরু হলো এখানে, এবং এতে করে আগের যে
রেশন কার্ড যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এটা যেহেতু এত মানে পাকাপোক্তভাবে আজকে দেখলাম, আমি আমার নিজেরও প্রথমে আমাকে দিয়েছে, তো আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কার্ড আমি পেয়েছি। তো আপনারাও পাবেন সবাই নিশ্চয়ই। তো এটা কিন্তু লং লাস্টিং, নষ্ট হওয়ার চান্স থাকবে না। এখানে আজকে ভোক্তা সংবাদ, এটা প্রতি 3 মাস অন্তর অন্তর নিউজ লেটার, আমি ধন্যবাদ দেবো, এরকম একটা ওনারা নিউজ লেটার চালু করেছেন। এবং আমার একটা অভিজ্ঞতা আমি আজকে আমার বক্তব্য আমি শেষ করব, কারণ এত দীর্ঘ আলোচনা এখানে হয়েছে, সব বিষয় এখানে টাচ করেছে। আমার অভিজ্ঞতাটা খালি বলবো, এতে করে আমার যে বলার যে চেষ্টা বা বলার ইচ্ছা, যে মেসেজ আপনাদের কাছে আমি দিচ্ছি। আমার একটা দোকান থেকে, এখানে ত্রিপুরারই এক জায়গায় আগরতলা থেকে একটা খাট আমি কিনেছিলাম, একটা ব্র্যান্ডেড খাট। সেটা কেনার পর, এবং ওর দোকান থেকে কিন্তু আমি অনেক সময় অনেক জিনিস কিনতাম। আমি অলওয়েজ আই টেক ইট গ্রান্টেড দ্যাট না, ও যখনই জিনিস দেবে ভালোই দেবে। দেওয়ার পর বাড়িতে যখন এটা ফিটফাট করলো, হঠাৎ করে দেখলাম যে ওর যে একটা পা সেটা ব্রোকেন। তো আমি ওকে ফোন করলাম যে আরে এটা খাটের উপর পড়লে তো ভেঙে যাবে। তো ওটাকে বললাম ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। তো ফটো তুললো, তো ফটো তুলে এটাকে ও নিয়ে গেল, বলে যে আমি কোম্পানিকে বলবো, ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম প্রায় সময় ফোন করি ওকে, 1 মাস 2 মাস পরে খাটের মধ্যে একটা অদ্ভুত একটা মানে আওয়াজও হতো। তো ভয় পেতাম ভেঙে না চাই, তো আমি ওকে ফোন করতাম, বলে আজকে হবে কালকে হবে ইত্যাদি অনেক সময় বলে। তো শেষ পর্যন্ত আমি স্কুটার তখন চালাতাম, ওর বাড়িতে ওর দোকানে আমি যাই, গিয়ে আমি বললাম যে আরে আমার এটা কি হলো, তুমি বললে আজকে 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তুমি এটা পাল্টিয়ে দিলে না। তো এরকম বলে না হয়ে যাবে, আমি কোম্পানিকে লিখেছি ইত্যাদি করতে করতে প্রায় এরকম 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তখন একদিন আমি ফোনে ওকে জিজ্ঞেস করি যে কি হলো, তুমি দেখি বারবারই এরকম বলছো যে এটা পাল্টিয়ে দেবে। তো ও তখন টেলিফোনে আমাকে বলছে যে মানে বলার যে টোনটা একটু অন্যরকম লাগলো আমার কাছে। তাই বললাম আরে তুমি এইভাবে বলছো কেন? তো বলে কি আপনি বলবেন, যা হয় আর কি। তো আমি বললাম যে তাহলে আমার তো কিছু করতে হবে। তো বলে আপনার যা খুশি তাই করেন, কোনো যায় আসে না। তো ঘটনাটা বলি, ও এটা 25,000 যে ওই পালং সেটার দাম ছিল। তো যে লোকটা আমাকে এখানে ফিটিং করলো, ওর সাথে একটা ক্যাশ মেমো দিয়েছিল, কিন্তু আগেই ওকে কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম। তো সেই টাকা এবং সেই যে ক্যাশ মেমো তার মিসম্যাচ ছিল, টাকার অঙ্ক আর সেটা ছিল না। তো ওই আমার যেটা বললাম, আমি ওই যে ক্যাশ মেমোটা আমি এমনিতেই কোথায় ফেলে দিয়েছি, খুঁজে পাচ্ছিলাম না। আমি ক্যাশ মেমোটা তখনই আমি বলেছিলাম যে তোমার যে টাকা আমি দিয়েছি সেই সময় তোমার তো ক্যাশ মেমোটা একটু দেখলাম যে কম লিখেছো। বলে আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ক্যাশ মেমো দিয়ে দেবো। তো আরেকটা ক্যাশ মেমো দিয়েছো। তো এইগুলো দুটোই ক্যাশ মেমো আমার কাছেই ছিল। তো এইগুলো খুঁজে বের করলাম আমি। খুঁজে বের করার পর তখন আমি এই একটা চিঠি লিখলাম কনজিউমার ফোরামে, ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামে। চিঠি লিখে আমি বললাম এই ঘটনা আমার সাথে, আমি একটাকে মানে সব কটা গুছিয়ে টুছিয়ে একটা চিঠি লিখলাম। তো এখানে যে জাজ ছিলেন উনি আমাকে বললেন যে আপনি এইভাবে নর্মাল চিঠি দিয়ে যে আপনি লিখেছেন, এটা তো কোর্ট এখানে হয় না, এফিডেভিট দিয়ে লিখতে হয়, এমুক ভার্সেস তেমুক। তা আপনি একজন অ্যাডভোকেট ধরেন। এমন আমি এটার জন্য আবার অ্যাডভোকেট ধরতে হবে? এখানে দেখলাম প্রচুর অ্যাডভোকেটরাও ছিল। তা আমি ওখানে যে অফিস ছিল, অফিসে গিয়ে বললাম যে একটা প্রোফর্মা বা কারোর যদি এরকম থাকে আমাকে দেখান। এখান থেকে একটা নিয়ে আসলাম পুরোনো কেস। তো এটা দেখে তারপর আমি আবার নিজেই লিখলাম, লিখে আবার সেটা আমি সাবমিট করলাম। বললে না নাও ইট ইজ ওকে। তা আমি বারংবার যখন সেখানে গেলাম, যাওয়ার পরে জাজ সাহেব আমাকে বলছেন যে আমরা তো নোটিশ করেছি, কিন্তু এই দোকানই তো নেই, দোকানেই নেই। তা আমি বললাম যে দোকান নেই মানে?
তো বলে যে দোকান নিয়ে আমি কাকে নোটিশ করবো। গেলাম আমি সেখানে, গিয়ে দেখলাম সেই একই অবস্থায় ওর দোকান ঠিকই আছে, নামও আছে সেম। তো আবার আমি একটা এফিডেভিট, এখন শিখে গেছি কীভাবে এফিডেভিট করতে হয়। তো এফিডেভিট করে আমি আবার সাবমিট করলাম যে একই নেম অ্যান্ড স্টাইলে তার দোকানটা আছে এবং মালিকও সেখানে আছে। তো বলে না, আমরা তো হবে না এরকম। জাজ সাহেব বললেন বাই নেম আপনাকে দিতে হবে। আমি ওই লোকটার নামটা কিন্তু জানি, আমি এটা কিন্তু সচেতন হওয়ার জন্য আমি আজকে এই ঘটনাটা আমি বলছি। বাই নেম দিতে হবে। তো বাই নেম, দোকানের নাম আছে, বাই নেম তো এমনিতে বললে হবে না। তো আমি একটা আরটিআই করলাম মিউনিসিপ্যালিটিতে, আরটিআই করে যে এই দোকানের মালিককে সেটা বের করলাম। তখন সেটা বের করে আমি তখন বললাম জাজ সাহেবকে, আবার এফিডেভিট দিলাম, দিয়ে বললাম যে এই দোকানের মালিক এরকম। তো বলে ঠিক আছে, এখন নোটিশ করা যাবে। তো ওখান থেকে যখন গেল, যে নোটিশ সার্ভ করতে গেল, সে বলল আমার তো পার্টনারশিপ এখন চলে গেছে, আগে যে দোকান ছিল এখন পার্টনারশিপ এখন নেই এরকম। তো যাই হোক, নোটিশটা সার্ভ হলো, আগে তো নোটিশই নিত না। তো পার্টনারশিপ চলে গেছে, এই দোকানের অস্তিত্বই নেই। গেলাম আমি সেল ট্যাক্স অফিসে, তারপর সেল ট্যাক্স অফিসে গিয়ে আরেকটা আরটিআই করলাম যে এই যে দোকানের নাম এবং সেই দোকানের নামে লাস্ট যে জিনিসপত্র বাইরের থেকে এনেছে সেটা একটা আরটিআই করলাম। বলে আরে আপনি এর পিছনে কেন লাগলেন? আমি কারণ আছে, আপনি দিন এটা। তো দেখা গেল যে কনসাইনমেন্ট ওই দোকানের নামে কেস করার পরও এসছে, আমার কেস করার পরও সেই দোকানের নামে এসছে। সেটা আমি সাবমিট করলাম আবার জাজ সাহেবের কাছে, যে আপনি বললেন যে এই দোকান চলে গেছে, ওর পার্টনারশিপের ডিসলিউশন হয়েছে, তাহলে কি করে এই তো তার কনসাইনমেন্টের রিপোর্ট। তারপরে সে আসলো, এরকম কিন্তু চলছে মাসখানিক, 2 মাস 4 মাস 6 মাস চলছে। তারপরে ওই লোকটা আসলো। তো জাজ সাহেব বললেন আরে ডাক্তারবাবুকে আমরা সবাই চিনি, তো এটা নিজেদের মধ্যে এটা সেটেলমেন্ট করেই ফেললে পাবো। তাই বলে আমার কোনো অসুবিধা নেই, আমি যে জিনিসটা আমার খারাপ আছে ওটা দিয়ে দিলেই হবে। তো বাইরে এসে আমি বললাম বলো কি আউট অফ দ্য কোর্ট? বললো যে না আমি তো কেস লড়বো। বললাম দেন ইট ইজ ওকে। তো আমি গিয়ে বললাম ও তো রাজি হচ্ছে না। তারপর সেখানে অনেক কথাবার্তা হলো, শেষ পর্যন্ত ওকে 25,000 টাকা ফাইন করল। ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম তাকে 25,000 টাকা ফাইন করল। এরপর সে স্টেট কনজিউমার ফোরামে গেল, সেখানে 25,000 টাকা তো ফাইন করলো, পাশাপাশি ওই যে খাটটা সেটা নতুনও দিতে হবে, সেটাও করে দিল। তা আমি ওকে বললাম ফাইন টাইন কিছু লাগবে না, যদি ও আমাকে শুধু এটা রিপ্লেসমেন্ট করে দেয় তাহলেও চলবে। আমি এই কারণেই বললাম, আলটিমেটলি আমি ওকে বলেছিলাম যে টাকাটা তুমি নিয়ে যাও, মানে এটা লাগবে না, কিন্তু শেষ পর্যন্ত মানে ও নেয়নি ওইটা। তো অনেক বিষয় হয়েছে। তো এর যে জিনিসটা রাইট সম্পর্কে আমরা যদি ওয়াকিবহল থাকি তাহলে কিন্তু সেটা আমরা আলটিমেটলি পিছনে লেগে থাকতে হবে। ধমকানো চমকানো কিছুই করিনি আমি শুধু এই ভোক্তা কানুন যেটা আছে সেটাকে আমি ধরে রেখেছি এবং সেটা আমি তাই ঘটে। আমি আজকের যে মহতী অনুষ্ঠান, আমার এই যে ক্ষুদ্র অভিজ্ঞতা এবং একটা ঘটনা দিয়ে আমি বলতে চাই যে আমরা সচেতনতা যদি ঠিকভাবে থাকে এবং ঠিক পথে যদি চলা যায় তাহলে সব কিছু আদায় করা যায়। আমার অভিজ্ঞতার কথা বলে আমার এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা ধন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মূল্যবান বক্তব্য জন্য। এবারে জাতীয় জনসংখ্যা ও বিকাশ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে স্মারক উৎসব উপলক্ষে সম্মানিত অতিথিবর্গকে আমরা স্মারক উপহার ঘুরিয়ে নিজেরা অর্পিত হব।
আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি, কোথাও ইন্টারফেয়ার করি না, সেটাও আমি জোর দিয়েছি। আগে তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো, আমরা তো